নমস্কার দর্শক বন্ধু, হেলথ ইম্প্যাক্ট বাংলায় আপনাদের স্বাগত। পায়ের পিছনের পেশিতে ব্যথা, এই নিয়ে আজকে আমাদের আলোচনা। কিন্তু এই পায়ের পিছনের পেশিতে আপনার ব্যথা হচ্ছে কেন, কিংবা এই ব্যথার পেছনে কি কোনো বড় গুরুতর রোগের কোনো ইঙ্গিত বা পূর্ব লক্ষণ লুকিয়ে রয়েছে? আমরা সেটা জানি না, কিন্তু সেটা আমাদের জানা উচিত, কারণ অনেক ভয়ঙ্কর রোগ লুকিয়ে থাকতে পারে এর পেছনে। আমরা আজকে জানবো এই বিষয়। আমাদের সঙ্গে রয়েছেন প্রফেসর ডক্টর শান্তনু দত্ত। আমি ডক্টর শান্তনু দত্ত, সিনিয়র কার্ডিওথোরাসিক অ্যান্ড ভাস্কুলার সার্জন। আমি পিজি হসপিটালে মঙ্গলবার করে ওপিডি করি এবং পিজি পলিক্লিনিকও বেশি। এছাড়াও আমাকে আপনারা বেলভিউ হসপিটাল এবং মণিপাল মুকুন্দপুর হসপিটালে পেতে পারেন। আমি প্রায় দীর্ঘ 20-25 বছর ধরে এই প্রফেশনে রয়েছি এবং আজকে আপনাদের এই দীর্ঘদিনের অভিজ্ঞতা নিয়ে পায়ের পেশির যে ব্যথা হয় বিভিন্ন বয়সের মানুষের, সেই নিয়ে একটু আলোচনা করব। একেবারে এখানেই আমরা আসবো আলোচনায়। একটু এই যে পায়ের পিছনের পেশিতে অনেক সময় ব্যথা হচ্ছে, কখনো কারো কারো ক্ষেত্রে জ্বালা করছে, কারো কারো ক্ষেত্রে প্রচন্ড একটা টান অনুভব করছেন, কিন্তু এটা আসলে কি, এটা কেন হয়? হ্যাঁ, পায়ের পেছনে যে পেশিটা কাপ মাসল, সেইটাকে আমাদের পরিভাষায় আর একটা নাম আছে, এটা হচ্ছে পেরিফেরাল হার্ট। মানুষের বুকে যেরকম একটা হার্ট আছে, তেমনি দ্বিতীয় হার্টটা পায়। ওই পায়ের যে মাসল আছে, ওই মাসলে প্রচুর শিরা আছে, ভেসেলস আছে। সেই ভেসেল দিয়ে পুরো পায়ের সার্কুলেশনটা তৈরি হয় এবং ওটাই হচ্ছে সোর্স। সেই জন্য এইখানে মাসেলের বিভিন্ন সময় দীর্ঘক্ষণ কাজ করার জন্য সেখানে মাসেলের ক্র্যাম্প হয়, মাসেল এক্সস্টেড হয়ে যায় এবং সেইখানে দু ধরনের শিরা আছে, একটা অক্সিজেন নিয়ে যায় আর একটা দূষিত রক্ত নিয়ে হার্টে চলে যায়। তা এই দুটো শিরার জন্যেই আর্টারি এবং ভেন, এদের রোগের জন্য এই মাসেলে ক্র্যাম্প হয় বা মাসেলে ব্যথা হয়। কিন্তু এই ধরনের যে রোগ হয় তাদের গতি প্রকৃতি কিন্তু দু ধরনের হয়, বিশেষ করে সিমটমের দিক দিয়ে। সাধারণ মানুষ যখন দীর্ঘক্ষণ কাজের পর রাত্রে বাড়ি যায় বা শোয়ার সময় অনেকের দেখা যায় নাইট ক্র্যাম্প হয় পায়ের মাসেলে। তাই সেই ক্ষেত্রে আমরা দেখি এগুলো কিন্তু ওই পায়ের ভেন, যেগুলো দূষিত রক্ত হার্টে নিয়ে যায়, সেই ভেসেলগুলো, সেই ধমনীগুলো প্রবলেমের জন্য, অসুখের জন্য এই মাসেল পেনটা হয় দীর্ঘক্ষণ কাজ করার পর রাত্রিবেলা। এবং আর একটা জিনিস দেখা যায় যে ব্যথার সঙ্গে পাটাও আস্তে আস্তে রাত্রিবেলা ফুলে যাচ্ছে এবং রাত্রিবেলা শোয়ার পর সকালবেলা যখন ঘুম থেকে ওঠে তখন তারাই বলে যে এই ব্যথাটাও চলে গেছে এবং ফোলাটাও আগের থেকে অনেক কম। তা এটা আমরা বলি যে ভেরিকোজ ভেনের প্রাথমিক সিমটম বা লক্ষণগুলো। হ্যাঁ, এবং এইগুলো চিকিৎসার মাধ্যমে কন্ট্রোল, নিয়ন্ত্রিত করা যায় বা পুরোপুরি আপনার কিওর করতে পারবেন। তা সেই জন্য এই রোগগুলোকে আমরা লাইফস্টাইল মডিফিকেশন ডিজিজ বলি, যে জীবনযাত্রার ধরনটা পাল্টাতে হবে। কিন্তু আপনাদের যে প্রতিদিনের কাজ, সেইগুলোকে ঠিক রেখে এই যে জীবনযাত্রা, এইটাকে পরিবর্তন করতে হবে, সেটা আপনার মতো করে করতে হবে। আপনি তো আর এই রোগের জন্য আপনার প্রফেশনকে বাদ দিলে চলবে না, কিন্তু এই লাইফস্টাইল পরিবর্তনের মাধ্যমে আপনারা নিজেদের কাজ ধীরে ধীরে করে
এই রোগ থেকে মুক্তি পেতে পারেন। আর একটা, আমি তো বললাম ভেনের অসুখ, আর একটা হচ্ছে আর্টারির অসুখ, মানে যে রক্তনালী দিয়ে অক্সিজেনেটেড ব্লাড আমাদের পায়ে পৌঁছায়, সেই শিরাগুলো যদি ব্লক হয়ে যায়, বন্ধ হয়ে যায়, বন্ধ কি করে হয়? বন্ধ সাধারণত ওর মধ্যে রক্ত জমাট বাঁধতে পারে, বা আমরা যেটাকে বয়সের সাথে সাথে এখন দেখা যায় ইয়ং বয়সেও হচ্ছে অ্যাথেরোস্ক্লেরোটিক প্লেক, পলি পড়ে যাওয়া, কোলেস্টেরল, হ্যাঁ, ফ্যাট জাতীয় অতিরিক্ত খাদ্য খাওয়ার ফলে শরীরে যে ফ্যাটের পরিমাণ বেড়ে গিয়ে কোলেস্টেরল ডিপোজিট হয় আর্টারির মধ্যে, সেটাও রক্ত সরবরাহটাকে ব্যাহত করে, এবং তার ফলে আমাদের পায়ে ঠিকমতো রক্ত চলাচল করে না, তার জন্য ওই কাপ মাসেলেই ব্যথা হয়। এবং এটার গতি প্রকৃতি ভেনাস ডিজিজের গতি প্রকৃতি থেকে আলাদা। এটার ব্যথাটা কখন হয়? যখন আমরা হাঁটাচলা করি, ডিউরিং ওয়াকিং, দেখা যায় কিছু দূর হাঁটার পরই আমাদের পায়ে প্রচন্ড ব্যথা হয়, এমন ব্যথা হয় যে রাস্তাতেই বসে পড়তে হয়। তখন আমরা পরীক্ষা নিরীক্ষা করে দেখতে পাই যে এদের আর্টারিতে ব্লক আছে, এবং এই রোগটা এমনই, ওই বিশ্রাম আপনি কিছুক্ষণ নিয়ে তারপর দেখবেন আপনার ব্যথাটা চলে যাচ্ছে, আবার আপনি হাঁটতে পারছেন, কিন্তু হাঁটার কিছুক্ষণ বাদেই আবার সেই ব্যথাটা হয়। এইটাকে আমাদের পরিভাষায় বলে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন। এরও চিকিৎসা আছে, এবং এইটা হচ্ছে প্রাথমিক সিমটম, লক্ষণ। পরবর্তীকালে আপনারা যদি এইটাকে নেগলেক্ট করেন, অবহেলা করেন, তাহলে দেখা যায় যে আপনারা একদমই হাঁটতে পারছেন না, হাঁটা শুরু করলেই এমন ব্যথা হচ্ছে আপনাকে বসে পড়তে হচ্ছে, বা অনেক সময় দেখা যায় বসা অবস্থাতেই আপনি হাঁটতে পারছেন না, তাতেও ব্যথা হয়, সেটাকে আমাদের পরিভাষায় বলে রেস্ট পেন। এবং এর থেকেও আরো বাড়াবাড়ি হয়ে গেলে তখন সেটা দেখা যায় পায়ে বিভিন্ন ধরনের আলসার হয়, এবং সেই আলসারগুলো কিছুতেই সারে না, নন হিলিং আর্টেরিয়াল আলসার আমাদের পরিভাষায় এগুলোকে বলে। তাই জন্য এইগুলোকে চিকিৎসা কখন কিভাবে করতে হবে সেই নিয়েই আজকে আমি বলবো। এবং আপনি যেটা বলছিলেন যে এই যে আর্টারির ব্লক, এই আর্টারির ব্লকে আমাদের অভিজ্ঞতায় আমরা দেখি যে মেজরিটি অফ কেসে, বেশিরভাগ ক্ষেত্রেই এদের অরিজিন হচ্ছে ডায়াবেটিস। ডায়াবেটিস কি হচ্ছে? ডায়াবেটিস একটা এমন মারাত্মক রোগ, এরা শুধু রক্তের সুগারের লেভেলটা বাড়ায় না, এরা সেই সুগারের লেভেলটা সারা শরীরে প্রত্যেকটা অঙ্গকে এরা এফেক্ট করে, এবং তার পরিণতি হিসেবে পায়ের শিরাকেও এফেক্ট করে, যেটাকে আমরা বলি ডায়াবেটিক ভাস্কুলোপ্যাথি আমাদের পরিভাষায়। তা এই ভাস্কুলোপ্যাথি তো কিসের উপর নির্ভর করে? এগুলো হচ্ছে ডায়াবেটিসের কমপ্লিকেশন। এগুলো আপনাদের ডায়াবেটিক কন্ট্রোলের সঙ্গে ডায়াবেটিক আপনারা কতদিন ধরে ভুগছেন, ডিউরেশন অফ দ্য ডায়াবেটিস, তার উপর নির্ভর করে কমপ্লিকেশন গুলো। তা এবার আমরা চলে আসি যে এই যে শিরার ব্লক, আর্টেরিয়াল ব্লক, এই রোগটা সিমটম গুলো তো আপনাদের বললাম, যে প্রথমে ইন্টারমিটেন্ট ক্লডিকেশন, হাঁটতে হাঁটতে কিছুক্ষণ বাদে ব্যথা, তারপরের দিকে আপনার এত ব্যথা হবে যে আপনি বসে থাকলেও দেখবেন পায়ে ব্যথা হচ্ছে, তারপরে পায়ে আলসার বা ঘা যেটা বলা হয় সেটা হয়, ইভেন গ্যাংগ্রিন, পায়ে পচনও শুরু হয়ে যেতে পারে যদি আপনারা এই চিকিৎসাটা প্রপারলি না করান। তা এটা কিভাবে আমরা ডায়াগনোসিস করি? ডায়াগনোসিসের পার্টে আপনাদের প্রথমেই বলি যে এই ডায়াবেটিক ফুট আলসার বা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের গোল্ড স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট হচ্ছে ডপলার, পায়ের আর্টারির ডপলার স্টাডি, কালার ডপলার স্টাডি অফ লোয়ার লিম্ব। হ্যাঁ,
এই ডপলার স্টাডি এটা এক ধরনের আল্ট্রাসাউন্ড, হ্যাঁ, যেরকম পেটে বা বুকে আল্ট্রাসাউন্ড করা হয়, হ্যাঁ, সেই এক ধরনের বিশেষ আল্ট্রাসাউন্ড এর মাধ্যমে আমরা পায়ের শিরাগুলোর পুঙ্খানুপুঙ্খ রক্ত চলাচল এবং তাতে কোনো ব্লক আছে কিনা, কোনো রক্ত জমাট বেঁধে আছে কিনা, এইগুলো ডিটেক্ট করতে পারি। তা এই গোল্ড স্ট্যান্ডার্ড এটা হওয়ার পরে যখন আমাদের কাছে এই রোগটা ডায়াগনোসিস করে আসে, তখন আমাদের কাছে বিভিন্ন ধরনের ওষুধ রয়েছে। সেই ওষুধগুলো দিয়ে আমরা রক্ত চলাচলটা বাড়ানোর চেষ্টা করি এবং সেই ওষুধগুলো এখনকার দিনে অনেক উন্নত, বিভিন্ন ধরনের নতুন নতুন ওষুধ চলে এসছে। সেই ওষুধগুলো বিভিন্ন ধরনের ওষুধ হয়। কিছু ওষুধ হয় ধরুন রক্তটাকে পাতলা করার ওষুধ, অ্যান্টিপ্লেটলেট, যেটা অ্যাসপিরিন জাতীয় ওষুধ। তারপরে রয়েছে অ্যাট্রোভাস্ট্যাটিন। অ্যাট্রোভাস্ট্যাটিন কি না, শিরায় যে পলি পড়ে সেই পলিটাকে আটকে রাখার জন্য, পলির পরিমাণটা শরীরে কমানোর জন্য, হ্যাঁ, এটা গেল। তারপরে আছে ভেসোডাইলেটর বা ওই পলি আটকানোর আর একটা নতুন ওষুধ এসছে সিলাস্ট্রাজল বলে, হ্যাঁ, ফসফোডাইএস্টারেজ 2 ইনহিবিটর। সেই ওষুধটাও আমরা এখন বিপুল পরিমাণে ব্যবহার করছি এবং লোকেরা সিমটম ফ্রি হচ্ছে, আরাম পাচ্ছে। এর পরবর্তীকালে যদি এই চিকিৎসা তো আমরা যদি রোগীকে সুস্থ না করতে পারি বা রোগীর আরো কিছু কমপ্লিকেশন দেখা দেয়, তখন আমরা বিভিন্ন ধরনের চিকিৎসা আছে ওষুধ ছাড়াও, যেটাকে বলা হয় সার্জিক্যাল থেরাপি বা ইন্ট্রাভাস্কুলার বা এন্ডোভাস্কুলার থেরাপি। সেটা কিরকম, যে আমরা এই রোগগুলোকে আরো পুঙ্খানুপুঙ্খ জানার জন্য আমরা সিটি পেরিফেরাল এনজিও, আমরা ডাই দিয়ে, হ্যাঁ, এটা যেরকম সিটি স্ক্যান করা হয় বা এমআরআই করা হয়, তাতে একটা হাতে চ্যানেল করে একটা ডাই দিয়ে শরীরের বিভিন্ন পার্টস দেখা হয়, সেরকম এখানেও তাই ওই ডাইটা দিয়ে আমাদের পায়ের আর্টারিগুলো আমরা আরো পুঙ্খানুপুঙ্খ দেখি, যে ওইখানে কতটা ব্লক হয়েছে, কত দূর পর্যন্ত এই ব্লকটা গেছে, কোনখানে আর্টারিটা সবচেয়ে বেশি সরু হয়েছে, কোনখানে আর্টারিটা সবচেয়ে ভালো আছে, এবং তার পাশে এই ব্লকের জন্য, হ্যাঁ, যেরকম বাইপাস রাস্তা হয় সেরকম এই ব্লকের জন্য শরীরের কম্পেনসেটরি মেকানিজমে কোলাটারাল ভেসেল তৈরি হয়, সেইগুলো তৈরি হয়েছে কিনা, এইগুলো আমরা বিশদভাবে এই সিটি করোনারি এনজিওতে জানতে পারি। তা সিটি করোনারি এনজিওতে এই যে আমরা রোগটার পুঙ্খানুপুঙ্খ ডায়াগনোসিস করলাম, এটার আরো উদ্দেশ্য আছে যে আমরা ওষুধের মাধ্যমে রোগটাকে ধীরে ধীরে করি, কিন্তু যেখানে অতিরিক্ত ব্লক হয়ে গেছে, রোগী বেডরিডেন হয়ে গেছে, সেখানে কি হয় যে ব্লকটা আরো অনেক দূর পর্যন্ত হয় এবং খুব সিভিয়ার হয়, খুব পরিমাণে বেশি, হয়তো দেখা যাবে যে পুরোটাই বন্ধ হয়ে গেছে বা 90% ব্লক হয়ে রয়েছে। সেই সব ক্ষেত্রে আমাদের কাছে দুটো অপশন আছে। একটা হচ্ছে এন্ডোভাস্কুলার থেরাপি। এন্ডোভাস্কুলার থেরাপিতে কি করা হয়, যে ওই ব্লক গুলোকে তারের মাধ্যমে, যেরকম বেলুন সার্জারি করা হয়, অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয়, স্টেন্টিং করা হয়, সেরকম আমরা বেলুন দিয়ে ওই রাস্তাটাকে ডায়ালেট করে বড় করে সেখানে স্টেন্ট দিতে পারি। কিন্তু এটার একটা দিক হচ্ছে, যেখানে ব্লকটা লেন্থটা, দীর্ঘটা অনেক ছোট এবং অল্প ডিস্টেন্সের, সেইখানে স্টেন্টিং করে আমরা ভালো রেজাল্ট পাই। কিন্তু যেখানে লম্বা ব্লক থাকে সেখানে আমাদের ক্ষেত্রে ভাস্কুলার সার্জনরা বাইপাস সার্জারি করে,
বাইপাস সার্জারি করে যে জায়গাতে ব্লক আছে সেই জায়গাটাকে আমরা রক্ত আনার বন্দোবস্ত করি। কিন্তু পায়ের একটা সমস্যা হচ্ছে, এই ব্লকটা যদি হাঁটুর ওপরে থাকে তাহলে আমরা পেরিফেরাল বাইপাস করে খুব ভালো রেজাল্ট পাই। এটা মানুষের শরীরের গঠন, যে যত আমরা নিচে যাচ্ছি তত আমাদের আর্টারির ফ্লোটা কম হচ্ছে এবং শিরাটাও সরু হয়ে যাচ্ছে। তাই জন্য এই বাইপাস সার্জারি আমরা যদি হাঁটুর নিচে করি, তাদের রেজাল্টটা হাঁটুর ওপরে যে সার্জারি করা যায় তার রেজাল্টের থেকে, তার সাকসেসের থেকে অনেক কম, এবং তাদের ব্লক হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তা সেইটার বেসিসেও আমরা আজকের দিনে একটা নতুন চিকিৎসা এনেছি, যেটাকে বলে স্টেম সেল থেরাপি। স্টেম সেল থেরাপিটা কি না, স্টেম সেল থেরাপি হচ্ছে একদম শরীরের বিভিন্ন জায়গায় যেখানে রক্ত তৈরি হয়, যেমন স্টারনাম, বুকের হাড়, সেইখান থেকে অস্থিমজ্জা নিয়ে আমরা মেসেনকাইমাল, অ্যাডাল্ট মেসেনকাইমাল স্টেম সেল তৈরি করি। এবং সেইটা ওই যে আগে আমরা বলেছিলাম যে কাপ মাসল, একটা হচ্ছে পেরিফেরাল হার্ট, হ্যাঁ, একটা হার্টের মতো পাম্পিং স্টেশন। তা সেই কাপ মাসলে আমরা যদি ওই মেসেনকাইমাল স্টেম সেলটা ইনজেক্ট করে দিই, মাসলের মধ্যে ইনজেক্ট করে দিই, পুশ করে দিই, তাহলে কি হয়, ওখান থেকে প্রচুর নতুন শিরা তৈরি হয়, যেটাকে আমাদের পরিভাষায় বলে নিওভাস্কুলারাইজেশন। সেই নিওভাস্কুলারাইজেশন হয়ে গিয়ে আমরা দীর্ঘদিন, প্রায় দীর্ঘ 15 বছর ক্লিনিক্যাল ট্রায়াল করে দেখেছি, এবং সেটাকে আমরা সিটি এনজিও করে দেখেছি। শুধু সেখানে রক্ত চলাচল বাড়ে না, যে পায়ে ঘা হয়েছে, ঘাটাও ধীরে ধীরে হিল করে যাচ্ছে, এবং রোগীর যে ব্যথা, সেই ব্যথা বেদনা 24 থেকে 48 ঘন্টার মধ্যে 90% কমে যাচ্ছে। তাহলে আমাদের এই যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের আমাদের অনেক ধরনের চিকিৎসা আজকালকার দিনে চলে এসছে। এইগুলো ওষুধও অনেক ধরনের এসছে, বা চিকিৎসাও, স্টেন্টিং বা বেলুন সার্জারি, অ্যাঞ্জিওপ্লাস্টি, তারপরে পেরিফেরাল বাইপাস, আর লাস্টে আমি বললাম যে স্টেম সেল থেরাপি। এর ফলে আমরা আজকের দিনে 2024-এ পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে সে যে ধরনেরই হোক, সেই চিকিৎসা করে আমরা কি করতে পারছি, যে পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজের সবচেয়ে বড় মারাত্মক কমপ্লিকেশন কি, পায়ের পচন, পায়ের গ্যাংগ্রিন হয়ে যাওয়া। পা পচে গেলে তখন ডাক্তাররা কি করতো আগেকার দিনে, যে পাটা কেটে বাদ দিত। এখন আমরা সেই পায়ের বাদ দেওয়া, অ্যাম্পুটেশন, যেটা পেরিফেরাল আর্টেরিয়াল ডিজিজে 30 to 40% কেসে আমরা আগেকার দিনে দেখতাম যে পা বাদ দেওয়া হচ্ছে, সেই 30 to 40% পা আমরা অ্যাম্পুটেশন প্রিভেন্ট করতে পারছি এই নতুন ধরনের চিকিৎসার মধ্যে দিয়ে। 1 নম্বর কথা। আর 2 নম্বর কথা, পাটা, নিজের পা সম্পূর্ণভাবে সুস্থ হয়ে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে, সে আলটিমেটলি নিজের কর্মজীবনে ফিরে যাচ্ছে, এবং সে সমাজের কাছে এবং তার ফ্যামিলির কাছে একটা ওয়ার্কেবল পার্সন হয়ে দাঁড়াচ্ছে। তা এত কিছু চিকিৎসার জন্য যেটা এখনকার দিনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে চিকিৎসার ব্যয়। তা আমরা যেটা করছি, এখন আমাদের পশ্চিমবঙ্গে সরকারি হাসপাতালে এই চিকিৎসা আমরা বিনা পয়সায় দিতে পারছি, কিন্তু প্রাইভেট হসপিটালে এটা ব্যয় সাপেক্ষ ব্যাপার হচ্ছে, কিন্তু আলটিমেটলি রোগী সুস্থ হচ্ছে। এবং এই যে স্টেম সেল থেরাপি, এটা নতুন এসছে, এটা এখন ওষুধটারই দাম 1.5 থেকে 2 লাখ টাকা। কিন্তু এটা একটা অ্যাডভান্টেজ হচ্ছে, এটা কিন্তু একবারই দিতে হয়,
এটা রিপিটেডলি দেওয়ার কোনো স্কোপ নেই, একবার দেওয়ার ফলে। তাই জন্য এটা ইনিশিয়ালি কস্টটা এখন বেশি আছে। আমরা আশা করছি ভবিষ্যতে আমরা যদি এই চিকিৎসাটা আরো মানুষের মধ্যে দিতে পারি, এইটা যদি আরো সবাই অ্যাওয়্যার হয় এই চিকিৎসা সম্বন্ধে এবং তারা স্বতঃস্ফূর্তভাবে চলে আসে এবং এই রুগীরা নিজেরাই তখন বলবে যে এই চিকিৎসা এত ভালো হয়েছে যে আমরা যারা ভবিষ্যতে এই রোগে ভুগছে তাদের যদি আমরা এই চিকিৎসা দিতে পারি, তখন আমাদের কাছে হয়তো এই চিকিৎসাটা আরো সুলভ হয়ে যাবে। আচ্ছা ডাক্তারবাবু, এইখানে আমি একটা শেষ, আপনি প্রায় গোটা বিষয়টা নিয়েই বলেছেন। একটা বিষয় আমাদের জানার, সেটা হচ্ছে যে কতক্ষণ অবধি, কোন স্টেজ পর্যন্ত আপনারা শুধু ওষুধ দিয়েই চেষ্টা করেন, আর কোন পর্যায়ে পৌঁছে যাওয়ার পরে আপনারা মনে করেন যে ওটাকে অপারেট করতে হবে বা অস্ত্রোপচারের প্রয়োজন আছে? শুনুন, আমরা তো প্রথমে কালার ডপলার করে দেখি, দেখে যদি দেখি যে সেরকম মারাত্মক কিছু হয়নি, ইনিশিয়ালি আমরা ওষুধই দিই। আমাদের উদ্দেশ্য হচ্ছে পেশেন্টকে ফার্স্ট সিমটম ফ্রি করা এবং তারপরে তার নিজের কাজকর্মে ফিরিয়ে দেওয়া। তা সেটা করতে গিয়ে আমরা প্রথমে ওষুধের দ্বারাই চিকিৎসা শুরু করি। ওষুধের দ্বারা চিকিৎসা করেও অনেক সময় দেখা যায় যে সিমটম কমছে না, তখন আমরা ফার্দার ইনভেস্টিগেশন বা ফার্দার সার্জারি বা ইন্টারভেনশন বা স্টেম সেল থেরাপি এগুলোর কথা ভাবি। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পেশেন্টটি অনেক দেরিতে আসে, সেই কারণেই আজকে আপনাদের এই সম্পর্কে অ্যাওয়ারনেস করার জন্য এই অনুষ্ঠানটা করা। আমরা দেখি যে বিভিন্ন ডাক্তারবাবুর কাছে গেছে, হয় নিউরোলজিস্টের কাছে গেছে, নয় জেনারেল ফিজিশিয়ান, জেনারেল সার্জেন, না হলে অর্থোপেডিশিয়ান, বিভিন্ন জায়গায় গিয়ে, হ্যাঁ, আলটিমেটলি আমাদের কাছে যখন আসে তখন ডিজিজটা অনেকটা বেড়ে যায়, তার পচন শুরু হয়ে যায়, তার আলসার শুরু হয়ে যায়। সেই সময় আমাদের অপারেশন করা ছাড়া আর কোনো উপায় থাকে না। একেবারেই, ডাক্তারবাবু পুরো বিষয়টা নিয়ে খুব দারুণ ভাবে আলোচনা করেছেন এবং আপনারা বুঝতে পারছেন যে এটার ভয়াবহতা কতটা কতটা ভয়ঙ্কর পরিণতি হতে পারে যদি সঠিক সময়ে সঠিক চিকিৎসকের কাছে না যান। কার্ডিওভাস্কুলার থোরাসিক সার্জনের কাছে কখন যেতে হবে ডাক্তারবাবু আপনাদের বললেন, এবং কি কি সিমটমস বা কি কি লক্ষণ দেখা দিলে আপনারা সতর্ক হবেন সেটাও ডাক্তারবাবু বললেন। এর পরেও যদি আপনাদের এই বিষয়ে কোনো প্রশ্ন থাকে আপনারা আমাদের কমেন্ট বক্সে জানান, আমরা আপনাদের প্রশ্ন নিয়ে আসবো ডাক্তারবাবুর কাছে। অনেক ধন্যবাদ দর্শক বন্ধু আমাদের সঙ্গে থাকার জন্য। নমস্কার।